ঢাকার ব্যস্ত শহর পেরিয়ে রাহাত আর তার তিন বন্ধু সাজিদ, মিতা, তানভীর বের হলো একটি পুরনো জমিদার বাড়ির দিকে। বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। লোকজন বলে এখানে কেউ এক রাত থাকলে জীবিত ফেরা মুশকিল। কিন্তু ওরা চারজন সিদ্ধান্ত নিয়েছিল ইউটিউব চ্যানেলের জন্য গোস্ট হ্যান্টিং ভিডিও বানাবে। বাপরে বাপ। রাত হেসে বলল, ভূত টুত বলে কিছুই নাই, সব মন গড়া কাহিনী, আজকে প্রমাণ হয়ে যাবে। কিন্তু মিতা একটু ভয়ে ভয়ে বলল, লোকজন কি এমনি এমনি বলছে? তা আবার এত ভয়ঙ্কর কথা? তানভীর ক্যামেরায় অন করে দিল। বাড়িটা যেন মৃত্যুর নীরবতা ঢাকা, জানালাগুলো ভাঙা, দরজার তালা নেই, অথচ ভিতর থেকে কেউ যেন ওদের দিকে তাকিয়ে আছে, এমন একটা অনুভূতি হচ্ছিল। অধ্যায় 2, প্রথম সতর্কবার্তা। বাড়ির ভিতরে ঢুকে ওরা এক অদ্ভুত শব্দ শুনল, টক টক টক। মনে হলো কারাও কাঠের লাঠি মেঝেতে পড়েছে। সাজিদ ফিসফিস করে বলল, শুনছিস কি যেন হাঁটছে? রাহাত জুড়ে হেসে বলল, চুপ কর, ইঁদুর হবে। কিন্তু করিডোর পেরোতেই ওরা এক দেওয়ালে রক্তে লেখা অদ্ভুত শব্দ দেখতে পেল, ফিরে যাও, এখনো সময় আছে। ক্যামেরা বন্ধ করতেই চাইছিল মিতা, কিন্তু রাহাত জেদ ধরে বলল, না, এটা তো আসল কন্টেন্ট। অধ্যায় 3, অদৃশ্য ছায়া। বাড়ির মাঝখানে ছিল এক বিরাট হল রুম। মাঝখানে ভাঙা চেয়ার, টেবিল, আর চারপাশে পুরনো তেলের প্রদীপ পড়ে আছে। হঠাৎ এক ঝাপটা হাওয়া এলো আর প্রদীপগুলো নিজেই জ্বলে উঠল। বা তানভীর ভয় পেয়ে ক্যামেরা নামিয়ে ফেলল। সেই আলোয় দেখা গেল হলরুমের শেষ মাথা একটা সাদা শাড়ি পরা মেয়ের মতো কিছু দাঁড়িয়ে আছে। চুল পুরো মুখ ঢেকে দিয়েছে, কিন্তু দুঃখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সাজিদ কেঁপে উঠল, ওটা মানুষ না। ওই মুহূর্তে এই মেয়েটা ধীরে ধীরে ভেসে আসতে শুরু করলো, আর বাতাসে এক অদ্ভুত শীতল গন্ধ ছড়িয়ে পড়ল। অধ্যায় 4, ফাঁদ। চারজন দৌড়ে উপর উঠলো। সিঁড়ি বেয়ে উঠতেই তারা বুঝলো এই বাড়িটা সাধারণ না। সিঁড়ির গঠন বদলে যাচ্ছে। যেদিকে যাবে আবার সেখানেই ফিরে আসছে। যেদিকেই যাবে আবার সেখানেই ফিরে আসছে। মিতা কান্না করে বলল, আমরা আটকা পড়েছি। তখন উপরে পুরো ঘরে একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা কেন এলে এখানে? আমি শান্তিতেই ছিলাম। ওরা দরজা খুলতেই দেখতে পেল এক নারী কঙ্কাল মাটিতে পড়ে আছে, গলায় লাল ওড়না বাঁধা। তখন মিতা মনে হলো, শোনা যায় এই বাড়ি জমিদার মেয়ে নিশির প্রেমে পড়েছিল, কিন্তু তাকে হত্যা করে এই ঘরেই কবর দেওয়া হয়েছিল। তারপর থেকে এই বাড়ি অভিশপ্ত হয়ে যায়। ভয়ের ব্যাপার। অধ্যায় 5, নিশির ছায়া। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার, কেবল এক ফিসফিসানি, আমার প্রেম কোথায়, আমার রক্ত কোথায়? হঠাৎ নিশির ছায়া দেওয়াল থেকে বেরিয়ে এসে তানভীরকে টেনে নিয়ে গেল অন্ধকারে। তানভীরের শেষ চিৎকার কেবল শোনা গেল, তারপর আর কিছুই না। ক্যামেরা এখনো চালুই ছিল। লেন্সের ভিতর লাল দাগ ছড়িয়ে পড়েছিল, যেন কেউ রক্ত মাখিয়ে দিচ্ছে। বাপরে বাপ। ভয়ের ব্যাপার। অধ্যায় 6, শেষ পরিণতি। বাকি তিনজন মরিয়া হয়ে বের হওয়ার
পথ খুঁজতে লাগলো। হঠাৎ রাত এক জানালা ভেঙে লাফ দিল, কিন্তু বাইরে গিয়ে দেখলো আবার সেই একই হলরুমে দাঁড়িয়ে আছে। মিতা ভেঙে পড়ল, চিৎকার করে। সাজিদ পাগলের মতো দৌড়াচ্ছিল, কিন্তু মুহূর্তে তার গলা মুচড়ে গেল। অদৃশ্য শক্তি তাকে শ্বাসরোধ করে মেরে ফেলল। শেষে রাহাত আর মিতা কেবল বেঁচে ছিল। ওরা একে অপরের শক্ত করে ধরে বলল, যাই হোক একসাথেই মরব। হঠাৎ সব আলো নিভে গেল, শুধু ক্যামেরার ফ্রেমে দেখা গেল নিশির ছায়া ওদের দুজনকে জড়িয়ে ধরছে। তারপর ক্যামেরা মাটিতে পড়ে গেল। ভিডিও শেষ হলো একটা কক্স হাসির শব্দ দিয়ে। গুড, ইন্টারেস্টিং গল্প। তারপর চলো সমাপ্তি। কয়েকদিন পর পুলিশ বাড়িটা থেকে শুধু একটা ভাঙা ক্যামেরা উদ্ধার করে। ভিতরে কোনো লাশ পাওয়া যায়নি, কিন্তু ক্যামেরা ফুটেজটা নাকি এখনো ইউটিউবে কোথাও আপলোড আছে। ভৌতিক গল্প। গল্প 2, ভৌতিক গল্প। কবরের আঙ্গুল। অধ্যায় 1, অচেনা গ্রাম। শহরের ছেলে আরিফ গবেষণায় কাজ করতে গিয়ে সে পৌঁছালো এক অচেনা গ্রামে। লোকজন বলছিল গ্রামের উত্তর প্রান্তে একটা পুরনো কবরস্থান আছে, যেখানে রাতে গেলে মানুষ ফেরে না। কিন্তু আরিফ এসব বুঝবে পাত্তাই দিল না। হোটেলে ওঠার পর মাঝরাতে জানালায় টক 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 শব্দ হলো। পর্দা সরিয়ে দেখে দূরের কবরস্থানের দিকে একটা স্ল্যান লণ্ঠন নড়ছে, যেন কেউ ডাকছে। অধ্যায় 2, কবরস্থানের গোপন রহস্য। পরদিন দুপুরে গ্রামে এক বৃদ্ধা আরিফকে বলল, বাবা, ওই কবরস্থানে কেউ না যেও না, ওখানে মৃতরা ঘুমায় না। কারো যদি কবর খোঁড়াও, তা দেখা যাবে মাটির থেকে হাত বের হয়ে আসছে। আরিফ প্রথমে হেসেছিল, কিন্তু রাতে কৌতূহল সামলাতে না পেরে ক্যামেরা হাতে নিয়ে কবরস্থানে চলে গেল। চারপাশ নিস্তব্ধ, বাতাসে শুধু কাপা বাঁশের শব্দ। হঠাৎ এক কবরের মাটি দুলে উঠল। সেখানে থেকে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো, শুকনো হাড়, কিন্তু আঙুলগুলো কি হচ্ছে, নড়ছে। অধ্যায় 3, অভিশপ্ত চিহ্ন। আরিফ ভয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু মাটিতে পা আটকে গেল। পায়ের কাছে দেখা গেল লাল রঙের এক অদ্ভুত চিহ্ন, যে রক্ত দিয়ে কেউ এঁকেছে। তখন একটা কণ্ঠ ভেসে উঠল, আমাকে ফিরিয়ে দাও, আমার আঙুল চাই। আরিফ তাকিয়ে দেখল কবরের উপর বসে আছে এক নারী। মুখটা আলাদা, গলে গিয়েছে, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। সে কাপা গলায় বলল, আমার আঙ্গুল কে কেটে নিয়েছিল? সে তোকে ছাড়বে না। গল্প ইন্টারেস্টিং। তো একটু গল্প পড়ে কি বুঝলেন বন্ধুরা? সামনে আরেকটু গল্প পড়বো ইনশাল্লাহ। সো দেখা যাক লাস্টে গল্পতে কি আছে। সাথেই থাকুন, পড়তেছি। এখন আমরা কি গল্প পড়বো? এখন আমরা গল্প 4 নম্বরে যাব। সো বন্ধুরা সাথেই থাকুন, নেক্সট গল্প দেখতেই থাকুন। অধ্যায় 4, আতঙ্কের রাত। আতঙ্কের রাত। আরিফ হোটেলে ফিরে এলো, কিন্তু শান্তি পেল না। রাতভর দরজা জানালা টোকা পড়তে লাগলো। আয়নায় তাকাতেই সে দেখলো নিজের প্রতিচ্ছবি।
হাতে একটা অতিরিক্ত শুকনো আঙ্গুল গজিয়েছে। বাপরে বাপ, সে আঙ্গুল নড়ছে কিন্তু তার নিয়ন্ত্রণে না। ঘুমানোর সময় আঙ্গুলটা নিজের গলা টিপে ধরছিল। ভয়ে আরিফ আবার গ্রামের লোকদের কাছে ছুটে গেল। তাহার কাঁপানো গলা বলল, ওঠা গায়েবিয়ানির কবরে চাপা ছিল, কারো যদি আঙ্গুল লাগে সে তার সঙ্গে জড়িয়ে যায়। ইন্টারেস্টিং। তারপর অধ্যায় 5, শেষ পরিণতি। অধ্যায় 5 পড়বো ইনশাল্লাহ। আপনার কি গল্প ভালো লাগতেছে? গল্প ভালো লাগলে আবারও পড়বো। গল্প ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, আমি দেখতে চাচ্ছি। যদি কমেন্ট করেন আমি আরও গল্পগুলো বলার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা গল্প যতদূর শুনে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। অ্যান্ড যদি বন্ধুদের কাছে গল্পটা যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন। সো চলুন অধ্যায় 5 পড়ে নিই। শেষ পরিণতি। আরিফ কবর খুঁড়ে আঙ্গুল ফেরত দিতে গেল, কিন্তু কবর থেকে অদৃশ্য শক্তি তাকে টেনে নিল ভিতরে। সে চিৎকার করলো, বাঁচাও। পরের দিন সকালে গ্রামের লোকজন কবরের পাশে গিয়ে দেখে কবরের মাটি সোজা, কোনো দাগ নেই, শুধু একটা ক্যামেরা পড়ে আছে। তার ভিতরে রেকর্ডিং শোনা যাচ্ছে, আমার আঙ্গুল ফেরত দাও। এখানেই সমাপ্তি। এরপর থেকে কেউ আর কবরস্থানের কাছে যায় না, কিন্তু মাঝে মাঝে নতুন লোকদের দেখা যায়, তাদের হাত হঠাৎ একটা অতিরিক্ত শুকনো আঙ্গুল জন্ম নেয়। ভালো। বন্ধুরা, আমি এখন পর্যন্ত 2টা গল্প পড়লাম, তো 2টা গল্প কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ChatGPTকে বললাম আরও গল্প লিখে দাও, সে গল্প লিখে দিচ্ছে, আমি পড়তেছি। তো গল্প আশা করি ভালো লেগেছে। এখন কি গল্প পড়া যেতে পারে বন্ধুরা বলতেই পারেন। এখন ChatGPT আমাকে আরও একটা গল্প লেগে যাচ্ছে, ভৌতিক মজার গল্প, ভূতু আর লুডু খেলা। অধ্যায়, এক রাতের ডাক। গ্রামের ছেলে রুবেল রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ বাঁশঝাড়ের পাশে কে যেন ডাক দিল, এই 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 যে খেলবি। রুবেল তাকিয়ে দেখলো সাদা ধপধপে ধুতি পরে এক অদ্ভুত ভূত দাঁড়িয়ে আছে, হাতে লুডুর বোর্ড। রুবেল তো ভয় কাঁপছে, কিন্তু ভূত বলল, ডরাইস না, আমি কেবল লুডু খেলতে চাই। লুডু খেলবে ভূতে? রুবেলের সাথে ভূতে কি করতে যাচ্ছে? লুডু খেলতে যাচ্ছে। রুবেলকে বলতেছে, তুমি ভয় পেও না, আমি জাস্ট লুডু খেলতে চাই। অধ্যায় লুডুবাজি, মানে অধ্যায় 2 লুডুবাজি। ভূতু বলল, লুডু খেলবি তো? হারলে তোকে এক রাত আমার সঙ্গে সঙ্গ দিতে হবে, আর জিতলে 1 বস্তা চাল দেব। বাহ। রুবেল লোভ সামলাতে পারল না, বলল, চাল দরকার আছে, খেলি। খেলা শুরু হলো। পাশার গুটি ঘুরছে। ভূতু মাঝে মাঝে হাত দিয়ে ফু দিয়ে বলছে, 6 আর সত্যি 6 আসছে। রুবেল চেঁচিয়ে বলল, আরে এ তো কারচুপি। ভূতু এসে বলল, আমি ভূত, কারচুপি আমার রক্তে। অধ্যায় 3, অদ্ভুত চাল। অধ্যায় 3 অদ্ভুত চাল। বুঝতে পারছেন, রুবেলও চালাক ছিল। রুবেলও চালাক ছিল। সে পাশার নিচে আঙ্গুলে থুতু মেখে দিল। রুবেলও চাল ছিল। সে পাশার নিচে আঙ্গুল থুতু মেখে দিল। এবার ছক্কা না হয়ে গুটি বারবার একাচ্ছে। ভূতু চেঁচিয়ে উঠল, এ কি করলি? রুবেল বলল, মানুষের বুদ্ধি ভূতের চেয়ে বেশি। ভূতু হেসে উঠল, ঠিক আছে,
তবে এবার সত্যি ভূতের খেলা শুরু বলেই হঠাৎ পুরো মাঠটা অন্ধকার হয়ে গেল। গাছ থেকে ঝুলে আসছে উল্টো পাল্টা মাথা। সব ভূত দর্শক হয়ে লুডো দেখতে বসে সব ভূত দর্শক হয়ে লুডো দেখতে বসে গেল। বাপরে বাপ, সব দর্শক লুডো খেলা শুরু করে দিল, মানে লুডো দেখতে গেল। দেন অধ্যায় 4, হাসির ঝড়। কি ঝড়? হাসির ঝড়। খেলা যত এগাচ্ছে মজাই বাড়ছে। এক ভূত চেঁচিয়ে বলল, ওই গুটি গুটি খাস না। আরেক ভূত আবার বলছে, হেরে গেলে মানুষটারে আমারে দিয়ে দিস। শেষ পর্যন্ত রুবেলের গুটি বাড়ি পুষে গেল। রুবেল খুশিতে নাচতে নাচতে বলল, চাল আমার ভূত তোমার। অধ্যায় 5, সমাপ্তি। ভূত মাথায় হাত দিয়ে বলল, আহারে, কত বছর পর কেউ আমাকে হারালো। তারপর এক বস্তা চাল সত্যি রুবেলের সামনে দিয়ে বলল, এই নে তোর প্রাপ্য, কিন্তু একটা কথা মনে রাখিস, কোনোদিন ভূতের সঙ্গে বাজি ধরিস না, সবসময় জিতবি না। রুবেল হাসতে হাসতে চাল কাঁধে নিয়ে বাড়ি ফিরল। পরের দিন গ্রামের সবাই অবাক, রুবেল কোথায় থেকে এত চাল পেল? রুবেল শুধু বলল, লুডো খেলে জিতেছি। বা এই গল্প পড়ে মজার কিছু বোঝা গেল। ভূতে নিষেধ করলো, মানে একটা কাজ করিস, ভূতের সাথে লুডো খেলিস না। এটা হলো ভূতের উপদেশ ছিল। আর গ্রামে গিয়েছে চাল নিয়ে। গ্রামের মানুষ তাকে জিজ্ঞেস করছে, এত চাল ফালে কই? রুবেলও বললো, জাস্ট লুডো খেলে জিতেছি। বাপরে বাপ, মজাদার একটা বিষয়। যাক, এই গল্পগুলো শিক্ষণীয় কী কী বিষয় পাওয়া গেল আমার জানা নেই, আপনারা একটু বিস্তারিত লেগে দিন। জাস্ট ভূতে একটা আদেশ দিল, কোনো সময় ভূতের সাথে কোনো কিছু খেলা যাবে না, কারণ ভূতেরা ডেঞ্জারাস, তাই তো। সো এখন কি বলা যায়? নেক্সট কোনো গল্প দেখি। এইবার আরেকটা ভূতের গল্প দেখা যাক কি বলা যায় গল্পতে। আমি ভিডিও বেশি লম্বা করব না, আর কিছু একটা গল্প বলবো, বলে আমার ভিডিও শেষ করব। ওকে, তো চলুন নেক্সট গল্প শুরু করি। নেক্সট গল্প, ভৌতিক রহস্য কাহিনী, কালো হ্যাবেলির অভিশাপ। কালো হ্যাবেলির। অধ্যায় 1, যাত্রা শুরু। ঢাকার 4 জন বন্ধু, অয়ন, রিমি, ফারহান আর শুভ ঠিক করলো ওরা এবার এক ভিন্ন রকম ভবনে যাবে। ইন্টারনেটে ঘাটাঘাটি করতে গিয়ে তারা খুঁজে পেল ভারতের রাজস্থানে এক জায়গায় পুরনো হ্যাভেলি রাজবাড়ি, যেটাকে সবাই কালো হ্যাভেলি নামে চিনে। কথিত আছে হ্যাভেলিতে এক জমিদার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তখন থেকে জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। বাপরে বাপ, গোটা পরিবারকে মেরে দিয়েছে, অ্যান্ড সেই জায়গাটা অভিশপ্ত হয়ে গিয়েছে। রিমি প্রথমেই রাজি হচ্ছিল না, এইসব জায়গায় গেলে তো সমস্যা হবেই, কিন্তু ফারহান বলল, এইসব ভিডিও ইউটিউবে দিলে লাখ লাখ ভিউ আসবে। অবশ্যই 4 বন্ধু রওনা দিল। অধ্যায় 2, হ্যাভেলিতে প্রবেশ। দেখা যাক, তাহলে প্রথম অধ্যায় শুনে দিচ্ছে ওরা ইউটিউবে ভিড়ের জন্য একটা হ্যাভেলি বাড়িতে যাচ্ছে জমিদার, যেখানে গোটা পরিবারকে সেখানে মেরে দিয়েছিল, অ্যান্ড তারপর থেকে সেই জমিদার বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে, তাই না? দেন অধ্যায় হ্যাভেলিতে প্রবেশের পর আমরা দেখি এখানে কী কী শিখতে পারি। অধ্যায় 2, হ্যাভেলিতে প্রবেশ। সূর্য ডুবার সময় ওরা পৌঁছালো হ্যাভেলির সামনে, মানে যখন সূর্য ডুবে গেছে এখন হ্যাভেলির সামনে ওরা পৌঁছলো, জাস্ট উপস্থিত হয়েছে। বড় লোহার গেটটা অর্ধেক ভাঙা,
ভিতরটা একেবারে ঘন অন্ধকার। তার মানে কি, তাদের বাসার গেটটা ভাঙা, লোহার গেট। অ্যান্ড বাসার ভিতর কি একেবারে ঘন অন্ধকার। ভিতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল, বা এসির মতন কাজ করছে। যেন কেউ নিঃশ্বাস ফেলছে তাদের ঘাড়ের কাছে। হল রুমে একটা বিশাল আয়না ছিল। শোভা হাসতে হাসতে বলল, এখানে দাঁড়িয়ে সেলফি তুলি। ক্লিক। কিন্তু ছবিতে দেখা গেল 4 জন না 5 জন দাঁড়িয়ে আছে। পিছনে একটা লম্বা কালো ছায়া, যার মুখ নেই। বাপরে বাপ, ভয়ের বিষয়। তাহলে আমরা হ্যাভেলির প্রবেশ এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম, ওরা যখন বাসার সামনে পৌঁছলো, বাসার গেট কি থাকছে, ভাঙ্গা। বাসার গেট লোহার গেট, কিন্তু অর্ধেক ভাঙ্গা। অ্যান্ড দেন ভিতরটা যখন ঘরের ভিতর ঢুকলো, ভিতরটা অন্ধকার। তারপর তাদের সামনে একটা বাতাস এসলো, ঠান্ডা বাতাস। অ্যান্ড মনে হচ্ছিল তাদের ঘরের সামনে কেউ নিঃশ্বাস ফেলতেছে। এক হল রুমের সমান বিশাল একটা আয়না ছিল। সেখানে হাসতে হাসতে যেমন দাঁড়িয়ে সেখানে একটা সেলফি তুললো। সেলফিতে দেখলো কি 5 জন, মানে একটা ছায়া ছিল, তার মাথা ছিল না। অধ্যায় 3, রহস্য উন্মোচন। ওরা রাতটা কাটানোর জন্য এক ঘরে ক্যাম্প করলো। হঠাৎ বাইরে করিডোরে চেনের শব্দ শোনা গেল। অয়ন বের হয়ে দেখে এক মহিলা সাদা শাড়ি পরে, পা নেই, শুধু ভেসে যাচ্ছে, তার হাতে ভাঙা এক বাচ্চা পুতুল। পরের দিন হ্যাভেলির কেয়ারটেকার এসে বলল, তোমরা ভুল করেছো এখানে এসে। এই হ্যাভেলিতে জমিদার বউ আর তার সন্তানের আত্মা এখনো ঘুরে বেড়ায়। বাপরে বাপ। শোনা যায় জমিদার নাকি নিজের বউকে খুন করেছিল আর শিশুটাকে কূপে ফেলে দিয়েছিল। তখন থেকেই প্রতিটি রাতেই বাচ্চার কান্না আর মহিলার ছায়া দেখা যায়। ভাইরে ভাই, কি ভয়ানক বিষয়, তাই না? গল্পটা কি খুব ভয়ানক লাগতেছে? আমি কি অধ্যায় 4-এর দিকে যাব? চলুন বন্ধুরা, গল্পটা ইন্টারেস্টিং বাড়িয়ে দিচ্ছে, তাই না এই গল্পটা? সো আমরা এখন অধ্যায় 4-এ যাব। অধ্যায় 4-এ আমরা এখন দেখতে পাবো ভয়ের রাত। কি রাত? ভয়ের রাত। এখান থেকে আমরা কি কি শিখবো দেখা যাক, গল্পটা পড়ি। মধ্যরাত। হঠাৎ ঘুম ভেঙে যায় রিমির। সে শুনতে পায় কারো কণ্ঠ, আমার সন্তানকে খুঁজে দাও। আয়না হঠাৎ নিজে থেকেই ভেঙে গেল। ফারহান দৌড়ে গিয়ে দেখে করিডোরে এক কোণে একটা বাচ্চা বসে কাঁদছে। কিন্তু কাছে যেতেই বাচ্চাটা মুখ উল্টে শূন্য গেহরে পরিণত হলো। হঠাৎ করে 4 জন আলাদা আলাদা ঘরে বন্দী হয়ে যায়। প্রত্যেককে আলাদা ভৌতিক ঘটনার মুখোমুখি হয়। অয়ন দেখে জমিদারের ছায়া তাকে শিকল দিয়ে বেঁধে ফেলছে। রিমি দেখে কূপ থেকে রক্ত উঠে আসছে। ফারহানকে আঙ্গুলহীন হাত টেনে নিচ্ছে অন্ধকারে। শুভর সামনে হঠাৎ একটা পিয়ানো নিজে থেকেই বাজতে শুরু করে। বাপরে বাপ। তারপর অধ্যায় 5-এ আমরা গেলাম। দেখি অধ্যায় 5 আমরা কি পাই। অধ্যায় 5 আর অধ্যায় 6 আছে। 6 হলো অধ্যায় শেষ। সো এখন আমরা অধ্যায় কি পড়বো? অধ্যায় 5 পড়বো। বন্ধুরা সাথেই থাকো। সো এতক্ষণ ধরে আমরা যে গল্পগুলো বললাম, এই গল্পগুলো আপনাদের কাছে কেমন ইন্টারেস্টিং লাগলো অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কাছে এতগুলি গল্পের অধ্যায় কোন অধ্যায় সবচেয়ে ছিল আর কোন গল্পটা আপনাদের ইন্টারেস্টিং নিয়েছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো এখন আমরা কি করতে পারি? এখন আমরা মুক্তির পথ 5 নম্বর অধ্যায় পড়ব। আপনারা শুনবেন। দেখি 5 নম্বর গল্পতে কি বলা হচ্ছে। 5 নম্বর গল্পতে শুরু হচ্ছে মুক্তির পথ। অবশেষে তারা বুঝতে পারে বউ আর শিশুটার আত্মা শান্তি পায়নি।
তাই হ্যাবিলি অভিশপ্ত। তার মানে এখানে হ্যাবিলি অভিশপ্ত এই কারণেই হয়েছে, বউ আর বাচ্চার আত্মা শান্তি পায়নি। শিশুটা কঙ্কাল কূপে চাপা ছিল। ওরা একসাথে মাটি খুঁড়ে শিশুটার হাড়গোড় উদ্ধার করে মন্ত্র পড়ে দাফন করে। সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। পুরো হ্যাবিলি কেঁপে উঠল। মহিলার আত্মা এসে দাঁড়ালো, মুখে এক রহস্যময় হাসি, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল আলোয়। কি ভয়ানক, তাই না বন্ধুরা? তার মানে এই গল্পটা আমরা পড়ে বুঝতে পেরেছি, সে তার বাচ্চার হাড়গোড় পাওয়ার পর সে হচ্ছিল মানে মন্ত্র পড়ে যখন এই বাচ্চাকে দাফন করা হলো, সেই মহিলাটা এসে উপস্থিত হলো, অ্যান্ড সেখানে একটা ঝড়ো হাওয়া বইছিল। সেখানে সেই মহিলাটা হাসি মুখে মিলিয়ে গেল। মানে মন্ত্র পড়ে যখন তার শিশুকে ভালোভাবে দাফন দেওয়া হয়েছিল, তখন সে আত্মা মুক্তি শান্তি পেয়েছিল এই কারণে। সো এই গল্পর আমরা এখন শেষ অধ্যায় পড়তে যাচ্ছি। তো শেষ অধ্যায় পর্যন্ত আপনারা কে কে ছিলেন অবশ্যই কমেন্টে জানান। এই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কারা ছিলেন। সো আমরা এখন দেখতে পাবো অধ্যায় 6, সমাপ্তি নাকি নতুন শুরু। ভোরে ওরা হ্যাবিলি থেকে বের হয়ে এলো। সবাই মনে পড়লো দুঃস্বপ্ন শেষ হয়েছে। কিন্তু ঢাকায় ফিরে সুব্রতার মোবাইলে খুলে ছবিগুলো দেখতে গিয়ে হঠাৎ জমে গেল। সেলফিটা বদলে গেছে। সেলফিটা কি বদলে গিয়েছে? এবার ছবিতে 4 জন না 6 জন দাঁড়িয়ে আছে। পিছনে জমিদার আর সেই মহিলা। ক্যামেরার লেন্স নিজে থেকেই ফেটে গেল, আর ভিতর থেকে ভেসে এলো সেই শিশুর কান্নার শব্দ। ভয়ঙ্কর ছিল, তাই না বন্ধুরা? এই গল্প শুনে আপনারা কে কি বুঝলেন? বন্ধুরা, আপনারা অবশ্যই গল্পটা শেয়ার করবেন। আর নেক্সটে যদি এমন ধরনের ভূতের গল্প শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো একটা মজার বিষয় হচ্ছে ভূতের গল্প যারা শুনে তারাই ভালোবাসে। এই গল্পগুলো শুনতে কিন্তু রাতে কিন্তু এই গল্পগুলো ভালো চলে। আগে আমাদের সময় FM চলতো। FM-এ এই ভূতের গল্পটা 12টার পর হতো। আমরা রাত FM দিয়ে কানে ইয়ারফোন দিয়ে শুনতাম, 4-5 জন মিলে, হলের ছাত্ররা মিলে। তখন এই গল্পগুলো খুব শুনতে ইন্টারেস্টিং লাগতো, তাই না? কারণ ভূতের গল্প বলে কথা। আগে প্রতিদিন ফ্রাইডে গল্পগুলো আসতো FM-এ। সো আপনারা কে ভূতের গল্প রেগুলার শুনেন অবশ্যই কমেন্টে জানান এবং লাইক দিয়ে পাশেই থাকুন। আমরা এখন আরেকটা গল্প পড়তে যাচ্ছি। আরেকটা গল্প আজকে পড়বো না, গল্পের মূল অংশটা পড়ি। এই গল্পের মধ্যে একাধিক চরিত্র আছে। 4 জন বন্ধু প্লাস ভূতের পরিবার। রহস্য, ভয় আর চমক ধাপে ধাপে বাড়বে। মাঝখানে ব্যাক স্টোরি, জমিদার অভিশাপ আর শেষের টুইস্ট। এটা তুমি যদি বিস্তারিত ডায়লগ ভয়ঙ্কর বুঝতে পারলাম। সো এই গল্পের সাথে এতক্ষণ কারা ছিলেন? আমরা গল্পটা পড়া এখানেই শেষ করব আজকে। সো আমি আর বেশি দূর বাড়াবো না। আশা করি এই গল্পটা পড়ে ইন্টারেস্টিং লেগেছে আপনাদের। তো সামনে আমি কি ভূতের গল্প নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যে এই ধরনের গল্প আপনি আরও নিয়ে আসেন, তাহলে আমি আরও এই ধরনের গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত করব। সো আজকে আমরা 4টে গল্প পড়ছি, তাই না? 4টে গল্প ছিল আসলেই রহস্যময়। সো আপনাদের এই 4টা গল্পের মধ্যে কার কাছে কোন গল্প সবচেয়ে বেশি ভালো লাগছে আর কোন গল্পটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, না এই গল্পটা ভালো ছিল? সো অবশ্যই কমেন্টে জানান। আর নেক্সটে কোন গল্প নিয়ে আসবো, কী ভিত্তিতে গল্প নিয়ে আসবো, অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তাহলে আমি ওই মতামতেই আপনাদের কমেন্টে দেখেই আমি সেই গল্পগুলো উপস্থাপন করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।